আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি কামরুন্নাহার রফি। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। গুলশান ডিসিসি মার্কেটের আগুন অবশেষে নিয়ন্ত্রণে। পুড়ে গেছে শতাধিক দোকান, ব্যবসায়ীরা নাশকতার অভিযোগ করলেও মেয়রের ধারণা শর্ট সার্কিট। বাম দলগুলোর 2367 গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি আপিল বিভাগে বহাল। গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা। দুর্নীতি প্রকাশের আতঙ্কেই ওবায়দুল কাদের বেগম জিয়ার নামে মামলার হুমকি দিয়েছেন মন্তব্য বিএনপি নেতাদের। বললেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন আত্মহত্যার শামিল। এমপি লিটনকে খুন ষড়যন্ত্রকারীদের টেস্ট কেস, ভোটে হারাতে পারবে না জেনে চোরাগোপ্তা হত্যার পথ গ্রহণ, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত সংবাদ। মধ্যরাত থেকে শুরু করে সারাদিন চেষ্টার পর রাজধানীর গুলশান ডিসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে পুড়ে গেছে 4 শতাধিক দোকান, ধসে পড়েছে কাঁচা বাজারের 4তলা ভবনটিও। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর 23টি ইউনিট কাজ করেছে দিনভর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বললেও উত্তরের মেয়র আনিসুল হকের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের এই সূত্রপাত ঘটেছে। সারা রাত ধরে জ্বলেছে গুলশান ডিসিসি মার্কেটের আগুন। পুড়েছে এক একজন ব্যবসায়ীর স্বপ্ন। তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনে পুড়তে দেখে চোখের জলে ভাসিয়েছে বুক। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট কাজ করছে। পানির স্বল্পতার কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হয়েছে। ধোঁয়ার মধ্যেই ব্যবসায়ীরা মার্কেটের ভিতরে ছুটে গিয়ে চেষ্টা করেছেন মালামাল রক্ষা করতে। কেউ মালামাল কিছুটা রক্ষা করতে পারলেও অনেকেই হয়েছেন নিঃস্ব। সেই রাত 3টা থেকে আমাদের এই অবস্থার মধ্যে আছি, অনেক বড় ক্ষতি হয়ে গেল। একটা দোকানে আপনার মনে করেন মিনিমাম 2 কোটি টাকার নিচে ক্ষতি হয় নাই। এখন আমাদের ক্যাশ টাকা খোঁজার চেষ্টা করছি, আমাদের এখানে মেমো বই, ট্রেড লাইসেন্স। ডিসিসি মার্কেটের কাঁচা বাজারের 4তলা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি ধোঁয়া। থেমে থেমে বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। ব্যবসায়ীদের অভিযোগ, তাদেরকে উচ্ছেদের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এটা হলো একটা ষড়যন্ত্র, মেট্রো গ্রুপ এবং বর্তমান সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারী আছেন তারা, এবং গান পাউডার দিয়ে, এটা গান পাউডার ছাড়া আপনি আগুন লাগতে পারে। আগুন লাগলে মনে করেন একটা দোকান পড়তে পারে, সব দোকানই পড়তে পারে, স্ট্রাকচার পড়তে পারে। তবে নাশকতার অভিযোগ মানতে নারাজ ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তার দাবি, অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা। এগুলো তো মানে এক ধরনের গুজব। আমি একটা বলবো, আপনি একটা বলবেন, ও একটা বলবে। এর মধ্যে যদি কোনো নাশকতা থাকে, এই যে আমাদের পুলিশের ডিসি সাহেব আছেন, মোশতাক সাহেব, উনি ভালো বলতে পারবেন। তবে আমার মেয়র হিসেবে মনে হয় এইখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি 99%। আমরা খেয়াল করি, আমরা এনকোয়ারি করবো আসলে কি হয়েছে এখানে। ইলেকট্রিসিটি বা অন্য কোনো কারো থাকতে পারে, কারণ আমার সবার সহায়তা নিয়ে আমরা এনকোয়ারি করবো। আসলে উৎসুক জনতার ভিড় সামলাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ন্ত্রণ করা হয়েছে আশেপাশের সড়কের যান চলাচল। ফায়ার হাইড্রেন্ট থাকলে ফায়ার সার্ভিসের লোক এসে ওখানে ফায়ার হোস লাগাই ওখান থেকে পানি নেয়, কিন্তু আমাদের ঢাকা শহরে কত ফায়ার হাইড্রেন্ট নেই এবং কাছাকাছি লেক পুকুরও নেই। গাড়িতে করে পানি আসে, ওই পানি তো ইনসাফিসিয়েন্ট থাকবেই। যদি এখানে ফায়ার হাইড্রেন্ট থাকতো বা আশেপাশে কোনো জলাশয় থাকতো, তাহলে এই সমস্যা হতো না। এইখানে কোনো মালামাল যাতে কেউ চুরি করে না যেতে পারে, এখানে মালিক সমিতির নেতৃবৃন্দ আছে, পুলিশ আছে। আমরা সহযোগিতা করে কিছু মাল এদিক দিয়ে নিবারণের কাজ চলছে, অন্যদিকে কিছু মাল যাতে মালিকরা বের করে নিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমরা সহযোগিতা করছি। তবে ডিসিসি মার্কেটের এই আগুনের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেছেন, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি যৌথ কমিটি করে তদন্ত করা উচিত। একটা যৌথ তদন্ত কমিটি করতে হবে এবং সেই তদন্ত কমিটি দিয়ে এটা কোনো পরিকল্পিত ঘটনা নাকি নিছকই দুর্ঘটনা সেটা আমাদেরকে বের করতে হবে। যদি এটা পরিকল্পিত ঘটনা হয়, তাহলে কারা এই পরিকল্পনার পিছনে দায়ী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আয়ত্তে দাঁড় করাতে হবে।
ডিসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণ না হওয়ায় গুলশান শপিং সেন্টারও রয়েছে ঝুঁকির মধ্যে, তাই সেখান থেকেও ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গুলশান ডিসিসি মার্কেটে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার এসএম ফয়েজ। সরাসরি আমরা যাচ্ছি তার কাছে। ফয়েজ, ডিসিসি মার্কেটের এখনকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রাজধানীর গুলশান 1 নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটের লাগা আগুন প্রায় 15 ঘন্টা পরে নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। যদিও ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ব্যবসায়ীরা আরও অভিযোগ করে বলেছেন যে ফায়ার সার্ভিস দেরি করে আসাতে আসলে প্রত্যেকটি দোকান পুড়ে ছাই হয়েছে। যদি একটু আগে আসতো তাহলে হয়তো তাদের শেষ সম্বলটুকু তারা বাঁচাতে পারত। আর কিছুক্ষণ আগে আমরা মেয়র আনিসুল হক এসেছিলেন, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আসলে এটি নাশকতা নয়, এটা প্রাথমিকভাবে হয়তো ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ব্যবসায়ীদেরকে তিনি ক্ষতিপূরণ নয়, তিনি ব্যবসায়ীদের সাথে বসে তারা কিভাবে নতুন করে ব্যবসা বাণিজ্য করতে পারেন সে বিষয়ে তিনি আসলে সহায়তার আশ্বাস দিয়েছেন। আর আগুনের ঘটনায় একটা 5 সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে, সে কমিটি আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিবে। যদিও ব্যবসায়ীরা এখানেও অভিযোগ করে বলেছেন যে আসলে অতীতে যত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটি তদন্ত কমিটির প্রতিবেদন আসলে মাটি চাপা পড়ে আছে। তো এই ঘটনাটি আসলে মাটি চাপা পড়ে থাকবে বলে তারা ধারণা করছেন। তবে এর সাথে দ্বিমত পোষণ করে মেয়র আনিসুল হক বলেছেন তদন্ত প্রতিবেদন আগামী 15 দিনের ভিতরেই আসলে পাওয়া যাবে, তারপরে আসলে সত্যিকারে বোঝা যাবে যে কিভাবে আগুন লেগেছে, এটি কি কোনো নাশকতা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে সেই বিষয়ে আসলে তখন স্পষ্ট হয়ে আসবে। আর এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ পানির অভাব ছিল, পানির অভাবের কারণে আসলে আগুন নিয়ন্ত্রণের ব্যাক পেতে হয়েছে, এটা আসলে ব্যবসায়ীরা এবং ফায়ার সার্ভিস উভয় আসলে স্বীকার করেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখন ব্যবসায়ীরা তাদের যেই দোকানে যেই বাকি যে মাল রয়েছে পুড়ে যাওয়ার পরে যে ধ্বংসস্তূপ আছে সেই ধ্বংসস্তূপ থেকে মাল খুঁজে বের করে তারা আসলে নেওয়ার চেষ্টা করছেন, আবার আর তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ ছিল আমার কাছে সবশেষ অবস্থা। ফয়েজ, আপনি থাকবেন সেখানে, প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। অবশেষে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী। এই সংক্রান্ত গ্যাজেটটি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিল খারিজ করে দেন। সর্বোচ্চ আদালতের এই আদেশের পর বিশেষ গেরিলা বাহিনীর 2367 জনের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বহাল রইল। পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে তাদের আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিতেরও আদেশ থাকল। গত 8 সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিশেষ গেরিলা বাহিনীর 2367 জন মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গ্যাজেট বাতিলের প্রজ্ঞাপনকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে রায় দেন। এই রায় স্থগিত চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 24 সেপ্টেম্বর আবেদন করে। বিএনপি নেতারা বলছেন দুর্নীতি করেন বলেই আতঙ্কের কারণে বেগম খালেদা জিয়ার নামে মামলার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন তারা। নেতারা প্রশ্ন করেন, পদ্মা সেতু প্রকল্পে যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার, আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া এবং সচিবদের গ্রেপ্তার করা হয়েছিল কেন? জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেয়া আত্মহত্যার মতো মহাপাপ বলে মন্তব্য করেন তিনি। 12 বছর আগে রায় দেওয়ার কথা, হোসেন মোহাম্মদের সাথে রায় দেওয়া হয় নাই। খালেদা জিয়ার রায় 12 দিনের মধ্যে কিভাবে দেওয়া যায় তাড়াহুড়া করছে। বিএনপির সকল নেতা যারা নির্বাচনে মিন করবে এদেরকে আগে সাইজ করবে কোর্টের মাধ্যমে, তারপরে তারা নির্বাচনে যাবে। এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা চলছে। পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এমন কোনো তথ্য উপাত্ত না দিতে পারলে কিংবা বক্তব্য প্রত্যাহার না করলে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করা হবে, সোমবার এক অনুষ্ঠানে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, ম্যান্ডেটবিহীন স্বৈরাচারী সরকার জনগণের মুখ বন্ধ করতেই এ ধরনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গণতন্ত্রের জন্য বিরাট।
আমরা বলতে চাই 2011 সালে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করলো কেন বিশ্ব ব্যাংক? পদ্মা সেতুর কাজ কেটে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্বে কেড়ে নিতে হয়েছিল কেন? সচিব সহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল কেন? তারা দুর্নীতি করে বলেই আতঙ্ক থেকেই তাদের মধ্যে হুমকি প্রবণতা দেখা দেয়। কোমলমতি শিশুদের বিনামূল্যে বই বিতরণের নামে প্রতারণার অভিযোগ এনে রিজভী আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী ঘটা করে বই বিতরণের উৎসব করলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা ছাড়া বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, ষড়যন্ত্রকারীদের টেস্ট কেস গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটনকে হত্যা। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পরাজিত করা সম্ভব নয় জেনেই তারা এখন চোরাগোপ্তা হত্যার পথ বেছে নিয়েছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 10 জানুয়ারি আওয়ামী লীগের জনসভা সফল করতে নগর ভবনের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভায় এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারা এমপি লিটনকে খুন করেছে দেশের মানুষ তা জানে, খুন করে কেউ পার পাবে না বলেও জানান তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। শেখ হাসিনার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। সাম্প্রতিক সময়ের উগ্রবাদকে নতুন বছরের জন্য বড় চ্যালেঞ্জ বলেও আখ্যা দেন ওবায়দুল কাদের। এর বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলেও জানান ওবায়দুল কাদের। আমি স্পষ্টভাবে বলতে চাই, ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ। তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলা আগুন জ্বলবে। ২,৪৭৪ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরে ১৬৫টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে ৩৭০ কোটি টাকা বাড়তি বরাদ্দ দিয়ে ১,২৫৮ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহে বরাদ্দ দেওয়া হয় ৫৮৫ কোটি টাকা। বৈঠকে জানানো হয়, গত ৬ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৬.৭%। ২০১৫-১৬ অর্থ বছরের প্রথম ৬ মাসে এটি ছিল ২৪%। রাজনৈতিক অস্থিরতা না থাকায় এর হার বেড়েছে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৫.০৩%, যা গত নভেম্বরে ছিল ৫.৩৮ এবং গত ২০১৫ ডিসেম্বরে ৬.১০% ছিল। অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তির যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩ বাতিল ও অসাংবিধানিক ঘোষণার হাইকোর্টের রায় দেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথকে আরও সুগম করবে বলে মনে করেন আইনজীবীরা। ২০০১-এ ৪ দলীয় জোট ক্ষমতায় গেলে সারা দেশে চালানো হয় অপারেশন ক্লিন হার্ট। যৌথ বাহিনীর সমন্বয়ে সন্ত্রাসবিরোধী সেই অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি পাশ করা হয় যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩। সেই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২-র জুলাইয়ে রিট করেন আইনজীবী জেডাই খান পান্না। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর আইনটি বাতিল এবং অসাংবিধানিক বলে রায় দেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ। আর এবছরের ২ জানুয়ারি প্রকাশ করেন পুরো রায়। এর বিরুদ্ধে আপিল করা না হলে এটি আইন হিসেবে গণ্য হবে। বিচারহীনতার সংস্কৃতি বিএনপি চালু করেছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার পথে এটা একটা আলোর পথে যাত্রা বলে আমি মনে করি। তখন যে প্রেক্ষাপটটা ছিল, সেই প্রেক্ষাপটে সেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা তখনকার প্রয়োজনে এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত ছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত। ১ বছর আগে রায় দেয়া হলেও দেশে এখনও যেভাবে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে তা নিয়ে চিন্তিত সরকার সমর্থক ও বিরোধী হিসেবে পরিচিত এই দুই আইনজীবী। যদি কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে হইতো, যেমন ধরেন এই ৩ মাস ৬ মাস পর পর একটা কমপ্লেন্স দেওয়া হতো রাষ্ট্র থেকে, ল এনফোর্সিং এজেন্সি থেকে, যে হ্যাঁ এই রায়ের আলোকে বা এই রায় ভায়োলেট করা হলো কিনা, কন্টিনিউটি থাকলে তাহলে ভালো হতো। আমি আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের তৎপরতা থেকে দূরে থাকবে। যে যে পরিবার বা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইচ্ছা করলে
বোধ সিভিল এবং ক্রিমিনাল ক্ষতিপূরণ দাবি করতে পারে, মামলা করতে পারে তদানীন্তন সেই পারপিট্রেটরদের বিরুদ্ধে। এ ধরনের রায়ের ফলে সংসদ সদস্যরা আরও সতর্ক হবেন, সংবিধানের মূল চেতনার বাইরে গিয়ে আইন প্রণয়ন না করার বিষয়টি মাথায় থাকবে বলে মন্তব্য তাদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। রাষ্ট্রপতির সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ 9 সদস্যের কমিশন গঠনের সুপারিশ বিজেপির। ভূমিকম্পে কাঁপল সারা দেশ, উৎপত্তি স্থল ত্রিপুরা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার সহ মোট 9 সদস্যের কমিশন গঠনের সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দেলিভ রহমান পার্থ বলেন, নির্বাচন কমিশনে একজন ব্যবসায়ী প্রতিনিধি রাখার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন তিনি। নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে নির্বাচনকালীন সরকার নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। কমিশন গঠনের জন্য আইনের বিপক্ষে দলের অবস্থান জানিয়ে পার্থ বলেন, গণতন্ত্র শক্তিশালী হলে সব নির্বাচনই সুষ্ঠু হবে। আইন করে গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন আন্দালিভ। এর আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন বিষয়ে বৈঠক করে তরিকত ফেডারেশনের 10 সদস্যের প্রতিনিধি দল। কমিশনে একজন সিনিয়র সাংবাদিক বা কবিকে রাখাসহ মোট 19 দফা দাবি জানান দলটির নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিয়েই সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানান দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনে ক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে। অনেকেই পরিবার নিয়ে মেলা প্রাঙ্গণে এসেছেন। ছুটির দিন না থাকায় মেলায় ভিড় তেমন না থাকলেও ক্রেতারা বিভিন্ন স্টলে পছন্দের পণ্যটি ঘুরে ঘুরে দেখছেন। কেউ আবার ভালো লাগলে কিনছেনও। এবার মেলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে খুশি সবাই। বিক্রেতারা জানান, সবেমাত্র মেলায় লোক সমাগম বেড়েছে। অল্প কিছুদিনের মধ্যেই জমে উঠবে বলে আশা করছেন তারা। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি স্টলও রয়েছে। মেলা উপলক্ষে এসব দোকানগুলোতে রাখা হয়েছে 15% ডিসকাউন্ট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন করেছেন সুইডেনের রাষ্ট্রদূত H.E. জন ফ্রেজেল। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। পরে সুইডিশ রাষ্ট্রদূত স্থানীয় প্রেস ক্লাবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় নাসিরনগরে হামলা সম্পর্কে তিনি বলেন, কারো একার পক্ষে এটি মোকাবেলা করা সম্ভব নয়। প্রতিটি দেশই এই সমস্যার মোকাবেলা করছে। নাসিরনগরের হামলার পর সরকারের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় এই ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ফলে বাংলাদেশের অন্যান্য স্থানে এ ধরনের ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে 5.5 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরায়। দুপুর 3টার পরে ভূমিকম্পে নড়ে উঠে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিরাজগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেশের বেশ কয়েকটি স্থান। এ সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুরে আতঙ্কগ্রস্ত হয়ে এক বৃদ্ধ ও এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পর্যটকদের ভিড় নেমেছে বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। সম্প্রতি সংস্কার করা হয়েছে প্রায় 650 বছরের পুরনো এই মসজিদটি। দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। বাংলাদেশের প্রাচীনতম মসজিদ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। উপমহাদেশের বিখ্যাত ইসলাম প্রচারক খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহে 1500 শতাব্দীতে নির্মাণ করেন অনন্য এ মসজিদটি। নাম ষাট গম্বুজ হলেও মসজিদটিতে গম্বুজ সংখ্যা 77টি। ঐতিহাসিকরা মনে করেন
7টি সারিবদ্ধ গম্বুজ সারি এবং তা থেকেই কালের বিবর্তনে এ নাম। শীতের শুরুতেই পর্যটকরা ভিড় করছেন অনন্য স্থাপত্যশৈলীর পুরাকালের এই নিদর্শন দেখতে। অনেক কিছুই দেখছি আর কি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মসজিদটা আছে, ওরা ছোট, ওরা জানে না, ওদেরকে জানানোর জন্য, ওদের পরিচিতি করার জন্য, দেখানোর জন্য নিয়ে আসছি। মাজার করলাম, কুমির দেখলাম, আর 60 গম্বুজও করলাম, পুরোটা খুব ভালো লাগলো। জাদুঘরে দেখলাম যে 500 বছর আগের আপনার ইটের পুরানো নিদর্শন দেখলাম। অনেক পুরানো ঐতিহ্য দেখতে আসলাম, অনেক ভালো লাগলো দেখে। পুরো মসজিদ কমপ্লেক্স ও পাশের ঘোড়াদিঘিও সেজেছে নতুন সৌন্দর্যে। দর্শনার্থীর কারণে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বাড়ার আশা প্রত্নতত্ত্ব বিভাগের। চলতি মাসে বিপুল সংখ্যক দর্শনার্থী আমাদের এই সাইটগুলো পরিদর্শনে আসছেন এবং তাদের মধ্যে বেশ প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানে মসজিদের সংস্কার সহ বিশেষ করে পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হয়, তাদের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 1985 সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। তুরস্কের নাইট ক্লাবে সন্দেহভাজন হামলাকারী বন্দুকধারীর আঙুলের ছাপ ও শনাক্তের বিভিন্ন তথ্য প্রকাশ পুলিশের। টি-20তেও পরাজয়ের বৃত্ত ভাঙতে ব্যর্থ বাংলাদেশ, টাইগারদের 6 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। স্বাগত বাংলাভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলে নাইট ক্লাবে সন্দেহভাজন হামলাকারী বন্দুকধারীর আঙুলের ছাপ ও তাকে শনাক্ত করার বিভিন্ন তথ্য প্রকাশ করেছে পুলিশ। এরপর থেকেই তাকে ধরতে ব্যাপক এলাকা জুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আটক করা হয়েছে অন্তত 12 জনকে। মঙ্গলবার ওই হামলাকারীর নতুন কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে সময় বা এলাকা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি, তবে এসব প্রকাশের পর তাকে আটক অভিযান দ্রুত সফলতার মুখ দেখবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমাস। হামলাকারীকে সার্বিক সহায়তাকারীদেরও আটক ও বিচার করার সতর্কবার্তা দিয়েছেন তিনি। হামলাকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকেই পুলিশের বিশেষ বাহিনীর অভিযান জোরদার করা হয়। অভিযানে গতিশীলতা আনতে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। আটক 12 জনের বেশিরভাগ উজবেকিস্তান ও কিরগিজস্তানের নাগরিক। হামলাকারীরও উজবেকিস্তান বা কিরগিজস্তানের নাগরিক বলে ধারণা করছে পুলিশ। ইংরেজি নববর্ষ উদযাপনকালে রেইনা নাইট ক্লাবে হামলাকারীর এলোপাতারি গুলিবর্ষণে অন্তত 39 জন নিহত হয়। পরে এর দায় স্বীকার করে আইএস। সংবাদ শেষ করব উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুলশান ডিসিসি মার্কেটের আগুন অবশেষে নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শতাধিক দোকান। ব্যবসায়ীরা নাশকতার অভিযোগ করলেও মেয়রের ধারণা শর্ট সার্কিট। বাম দলগুলোর 2367 গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি আপিল বিভাগে বহাল। গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা। দুর্নীতি প্রকাশের আতঙ্কেই ওবায়দুল কাদের বেগম জিয়ার নামে মামলার হুমকি দিয়েছেন মন্তব্য বিএনপি নেতাদের। বললেন শেখ হাসিনার অধীনে নির্বাচন আত্মহত্যার শামিল। এমপি লিটনকে খুন ষড়যন্ত্রকারীদের টেস্ট কেস, ভোটে হারাতে পারবে না জেনে চোরাগোপ্তা হত্যার পথ গ্রহণ অভিযোগ ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো। পর সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।